শুভ্রাদি হচ্ছেন ঠাকুরবাড়ির বৌমা। ঠাকুরবাড়ির নাতনি। আমি 13 বছর বয়সে ম্যাট্রিক দিলাম। আমার একটু দুষ্টু বুদ্ধি মাথায় খেললো। আমি বললাম যে আমাকে তো হস্টেলে থাকতেই হবে, তাহলে আমাকে শান্তিনিকেতনে পাঠিয়ে দাও হস্টেলে। এখানে এখন বিশেষ করে অনেক সময় দেখেছি কেবল সঙ্গীত ভবনের ছেলে মেয়েরাই টোগ্রাম করে, কিন্তু তখন তার ছিল না। আমি অর্জন করতাম দিয়ালি লাহিড়ী, সে করতো চিত্রাঙ্গদা, সুরূপা চিত্রাঙ্গদা। জুলাই মাসে আমাদের বিয়ে দেয় করে সেপ্টেম্বর মাসে সুপ্রিয় জাহাজে করে লন্ডনে পাড়ি দিলাম। কপাল ভালো, প্রথম যে চাকরিটা পেলাম সেটাই হচ্ছে ম্যাটারনিটি, মানে 3 মাস। সেই 3 মাস পুরো পড়ার আমাদের বাচ্চাদের। তখন উনি আমাকে বললেন যে they are children, if they are not shouting, why can't they talk? আর আরেকটা জিনিস আমি শিখেছিলাম, সেটা আনন্দ পাঠশালায় এসে চালু করলাম আমি, যে ওখানে A B C D দিয়ে শুরু হয় না, আমাদের এখানে যেটা অ হর্ষের দীর্ঘ দিয়ে শুরু হতো। লন্ডনে ভয়ঙ্কর বরফ পড়েছিল, সেই বরফের পরে বুদ্ধি তো পড়তাম, এত লম্বা নয়, কিন্তু শাড়ি। টেনিস কি গো, আমাদের এখানে রিলে রেস হতো, তখনও শাড়ি পরে রিলে রেস করছি। বাস্কেটবল খেলতাম আমি, সেও শাড়ি পরে। ব্যাডমিন্টন খেলতাম, সেও শাড়ি পরে। এবং রোজ তাই করতাম। সকালবেলায় উঠে রান্না বান্না যতটা মানে করার আর কি, সেই সব করে দিয়ে মন্দিরের সামনে থেকে বাস ধরতাম, উঠে চলে যেতাম। পুরো বিনয় ভবনে এমএড করেছি, দীর্ঘকে আমি সাজিয়েছি। যেহেতু অন্য ধর্মের বিয়ে করছিল, তখন বাড়ি থেকে আপত্তি করেছিল? ও যদি ভালোবাসতে চাইছে, কি রেখে গেল, কোন ধর্ম নিয়ে যদি কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। শুভ্রা মাসির ক্লাসে আমাদের অগন্তি মজার ঘটনা স্মৃতি। স্মৃতি সততই সুখের কথাটা যদিও আমার ক্ষেত্রে সবসময় খাটেনি, কিন্তু আনন্দ পাঠশালাতে তেমন কোনো অমধুর ঘটনা বা অনুভূতির কথা মনে পড়ে না এমন নয়। ফিরে আসি শুভ্রা মাসির ক্লাসে। ক্লাস শুরু হবার আগে আমরা দৌড়োদৌড়ি করে খেলছি, এমন সময় হঠাৎ দেখি দেহলির উপরের বারান্দা থেকে ঝুঁকে পড়ে কে একজন বলে উঠল, ওই দেখ সুপ্রিয়তা যাচ্ছে। আমিও ছুটে এসে বারান্দার রেলিং থেকে একইভাবে ঝুঁকে দেখলাম 6 ফুট লম্বা, শঙ্খের মতো গায়ের রং, সুঠাম চেহারার একজন মানুষ, মাথায় অল্প ঢেউ খেলানো ঘন চুল, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, হেঁটে যাচ্ছেন সামনের মোরাম রাস্তা ধরে শালবিথি অভিমুখে। বাড়ি ফিরে নাকি মাকে বলেছিলাম, আজ সুপ্রিয়দাকে দেখলাম, একটা দৃশ্য। মা বলেছিলেন ওটা জ নয় দ হবে। শুনলাম তিনি শুভ্রা মাসির বর, কারণ ওই বয়সে প্রিন্সিপাল মানে কি বা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্রর অর্থ বোঝানোর থেকে শুভ্রা মাসির বর বলাটাই অনেক কম শ্রম সাপেক্ষ ছিল। এই যে আমরা এতক্ষণ ধরে আনন্দ পাঠশালা, শুভ্রা মাসি, সুপ্রিয়দা শুনছি, আসলে এটা বলার কারণ হচ্ছে কারণ আজকে আমরা শুভ্রা মাসিকে আমাদের সঙ্গে পেয়েছি এবং এত সুন্দর স্নিগ্ধ এবং শুভ্র দেখাচ্ছে তোমাকে এই আলোতে। আমরা ভীষণ সুন্দর একটা গোধূলি আলোতে বসে শুটিংটা করছি এবং অবশ্যই আমাদের শান্তিনিকেতনের স্পেশাল এপিসোড যাচ্ছে এবং অনেক শুনেছি আনন্দ পাঠশালা, শুভ্রা মাসি, এবং যেহেতু বহুদিন ধরে মানে যেহেতু কলকাতার, কিন্তু তবুও শান্তিনিকেতনের গল্প শুনতে তো ভালোই লাগে। হ্যাঁ, আরেকটু বেশি করে গল্প শোনার জন্য তোমার কাছে এলাম। এবং শুভ্রাদি হচ্ছেন ঠাকুরবাড়ির বৌমা এবং ঠাকুরবাড়ির মেয়েও ছিলেন, ঠাকুরবাড়ির নাতনি ছিলেন। আমার মা অনুভা ঠাকুর ছিলেন গগনেন্দ্রনাথের নাতনি উনি।
আচ্ছা, গগনেন্দ্রনাথের পুত্র হচ্ছেন কনকেন্দ্রনাথ, কনকেন্দ্রনাথের কন্যা হচ্ছেন আমার মা। ওনার বিয়ে হয় মুখার্জি পরিবারে। আমার বাবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি ইউপিতে থাকতেন। আচ্ছা, ইউপির কোথায় থাকতেন? বহু জায়গায় ট্রান্সফারেবল সার্ভিস, আচ্ছা, কাজে বহু জায়গায় ঘোরা হয়েছে, মেরঠ, কানপুর, তারপর রুড়কিতেই সব থেকে বেশি সময় কেটেছে আমাদের। আচ্ছা, কিন্তু রুড়কি, আমরা আসি রুড়কিতে, তখনও রুড়কি যথেষ্ট উন্নতি হয়নি। একমাত্র একটি মেয়েদের স্কুল ছিল, হিন্দি মিডিয়াম স্কুল। একটি স্কুল ছিল মেয়েদের, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল তো ছিলই না, আর মেয়েদের কেবল একটি স্কুল ছিল। এবং সেখানে আমি ভর্তি হতে হলো আমাকে। আর আমি নর্মাল কোর্সে আমি ক্লাস 6-এ ভর্তি হতাম, মানে আগে আগে যে পড়াশোনাগুলো করেছি যে বয়সে আর কি, আমি ক্লাস 6-এ ভর্তি হতে হবে আমাকে। কিন্তু আমার বাবার আন্ডারে কাজ করতেন এক ভদ্রলোক, তার স্ত্রী ছিলেন স্কুলটির প্রিন্সিপাল। উনি এসে আমার বাবাকে বললেন, বাবা মাদের বললেন যে ওকে না আপনারা 7-এ ভর্তি করুন। কেন? কারণ সকালে মর্নিং স্কুল হচ্ছে একটা, ছোটদের 1 থেকে 6 অবধি, আর 7 আপওয়ার্ডস 12 অবধি। বেলায় যে স্কুলটা হয় সেটাতে টিচারদের অবস্থা বেটার। আচ্ছা, ছোটদের ওখানে অত ভালো টিচার নেই, সেই জন্য আপনি ওকে 7-এ ভর্তি এটা করে কোন দিন। সাল হবে? আমি 13 বছর বয়সে ম্যাট্রিক দিলাম, আমি ক্লাস 7-এ ভর্তি হয়েছি। আর আমার জন্ম হচ্ছে 1940 সালে। 40 মানে 53, মানে হচ্ছে এটা 54-এ আমি ম্যাট্রিক দিয়েছি। 54-এ, মানে তার মানে 51। ওই রকম সময় এসে 46-এর সময় আমরা মেরঠে, দেখেছেন নিজের বাপরে কি আগুন ধরা, আর এই সমস্ত গুলি চলছে, হচ্ছে, ছোটবেলায় সমস্ত দেখেছি। তারপরে রুড়কিতে তো এসে ক্লাস 7-এ আমি ভর্তি হলাম। হিন্দিটা খুব ভালো জানতাম না, কিন্তু ধীরে 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 শিখে গেলাম। করে ওখানেই আমি ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা মানে করেছি। আমাদের 12th যেটা ক্লাস তখন ইন্টারমিডিয়েট বলতো, ম্যাট্রিক, তারপর ইন্টারমিডিয়েট। তো আমি ওই অবধি পড়েছি। তার মধ্যেই বাবা ট্রান্সফার্ড হলেন, রিটায়ার করার কথা, আর রিটায়ার করে বাবা স্থির করেছিলেন দেরাদুনে থাকবেন। তো দেরাদুনে আমাদের নিজেদের একটা বাড়ি টাড়ি বানানো হয়েছিল। কিন্তু তারপরে যিনি মিনিস্টার ছিলেন তিনি বাবাকে বললেন যে আমরা লখনউয়ে একটা নতুন ইউনিট স্টার্ট করছি, যেটার জন্য তোমাকে যেতে হবে, তুমি ওটাকে চালু না করলে আমরা খুশি হব না। তো বাবা বললেন যে ঠিক আছে, কিন্তু 2 বছর করব না, আমি 1 বছর থাকবো, থেকে আমি চালু করে দেবো ঠিক মতন করে, সব ব্যবস্থা যা করার আমি করে ঠরে দিয়ে, কিন্তু আমি তারপরে রিটায়ার করে যাব। তো সেই সময় তখন লখনউয়ে চলে এলাম আমরা। তারপর আমার রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরিয়ে পাশ করে গেলাম। আমি দারুণ রেজাল্ট কোনো দিন করিনি, কিন্তু মানে ফেল করেছি কখনো হয়নি, চিরকালই সেই পাশ সময় করে, পড়াশোনাটা তো বেশ একটা কঠিন আমার মনে হয়। পাশ করে গেছি সমানেই। মানে আপনি তো পড়িয়েছেন পরবর্তীকালে, তো পরে না আমি জিজ্ঞেস করছি যে আপনাদের সময় সিলেবাস আর তারপরে যে সিলেবাস পরিবর্তন হচ্ছে, বা আপনি এখন নাতনিকেও নিশ্চয় দেখছেন, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে ইংলিশ তখন মিডিয়াম বেশি স্কুল কঠিন ছিল নাকি এখন অনেকটা বেশি কঠিন মনে হয়? এখন অন্য রকমের জিনিসটা হয়ে গেছে খুব। সত্যি কথা বলতে, মানে যা দেখছি নাতনির ইয়েতে, কিরকম আমার মনে হয় যে আর একটু সহজ করে জিনিসটা বোঝানো দরকার বোধহয়। মানে টেনশনে না পাঠিয়ে সহজ করে বোঝালে। তা যাই হোক, তো আমি তারপরে তো তার আগে আসলে যেটা হচ্ছিল, আমার বাবার এক বন্ধু ছিলেন, তার মেয়েরা শান্তিনিকেতনে পড়াশোনা করতো। আচ্ছা,
তারা যখন ছুটিতে যেত তখন গল্প হতো। আর আমার মা গান করতেন ভালো, যার জন্য যখন রুড়কিতে আমার মা প্রতি বছর 25শে বৈশাখ একটা করে অনুষ্ঠান করাতেন রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। তাতে আমি নাচ করতাম, বন্ধুরাও নাচ করতো, আমার মাই একটু। আর এই যে যে বন্ধুদের কথা বলছি যারা শান্তিনিকেতনে ছিলেন, তারা তখন ওখানে রুড়কিতে আসতেন, তো তাদের মেয়েরাও নাচটা শিখিয়ে দিত। সেই সব দেখে টেকে করে আমি যখন আইএ পাশ করলাম তখন আমার বাবা বললেন, এবার দেখো তুমি স্থির করো কী করবে। লখনউয়ে ভর্তি হয়ে যাও কলেজে, তারপরে 1 বছর এখানে আমরা একসঙ্গে থাকলাম, তুমি ক্লাসে গেলে। তারপরে যখন আমাকে তো দেরাদুন চলে যাব আমি 1 বছর পর, তুমি তাহলে তখন হস্টেলে থেকো। আর দ্বিতীয় অপশন হচ্ছে তুমি এখন দেরাদুনে গিয়ে হস্টেলে 1 বছর থাকতে পারো ওখানে কলেজে ভর্তি হয়ে, তারপরে যখন আমরা যাব তখন তুমি আবার আমাদের বাড়ি চলে আসবে। এবার তুমি স্থির করো কি করবে। তা আমার একটু দুষ্টু বুদ্ধি মাথায় খেললো। আচ্ছা, আমি বললাম যে আমাকে তো হস্টেলে থাকতেই হবে, তাহলে আমাকে শান্তিনিকেতনে পাঠিয়ে দাও হস্টেলে, আমি ওখানে হস্টেলে গিয়ে থাকবো। তো বলেন আচ্ছা ঠিক আছে দেখছি, বলে বাবা মা আলাপ আলোচনা করে টোরে আমাকে বললেন পরের দিন, ঠিক আছে তোমাকে আমরা শান্তিনিকেতন হস্টেলেই দেব। কি নিয়ে ভর্তি হলেন? পাস কোর্সেই ভর্তি হলাম, কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য। আচ্ছা, তা আমার মা এলেন, এসে এখানে শ্রী সদন বলে হস্টেল মেয়েদের, সেই হস্টেলে আমি থাকতে শুরু করলাম, করে কলেজে পড়তে শুরু করলাম। বাহ, আর ভালো লাগা শুরু হলো? ভালো লাগা শুরু হলো, আর তখন থেকেই নাচ গান এখানে তো একেবারে সাংঘাতিক। আর এখানে এখন বিশেষ করে অনেক সময় দেখেছি কেবল সঙ্গীত ভবনের ছেলে মেয়েরাই টোগ্রাম করে, কিন্তু তখন তা ছিল না। সারা বিশ্বভারতীর যত ছেলে মেয়ে যারা গান করতে পারে, নাচ করতে পারে, সবাই পার্টিসিপেট করতো সব প্রোগ্রামে। যাই হোক, তো সেই সব করে টোরে খুব নাচ গান করতাম, সব করতাম। তারপরে আমি গ্র্যাজুয়েশন শেষ করলাম। গ্র্যাজুয়েশন শেষ করে আমি তো যেহেতু নাচটা আপনি ওই কত্থকটুকুই শিখেছিলেন, বাকিটা মায়ের কাছ থেকে? হ্যাঁ, সকলের কাছ থেকে একটু। আর ওই যে এরা শান্তিনিকেতনের যারা দিদিরা যেত তারাও একটু শেখাতো। কোনো ক্লাসিক্যাল নাচ কিচ্ছু শিখিনি তখন, সবটাই ওই গানের সঙ্গে। মানে আমরা যেটা জানতাম তখন যে গানের কথার সঙ্গে মিলিয়ে হাতের মুদ্রা করা, মুখের অভিনয় করা, একটু এটা দেখান না, মানে এখনই দেখাবো। মানে যদি কাউকে কিছু মানে কোনো গানে চোখ সম্বন্ধে কিছু থাকে তাহলে এইটা করা হবে, যদি কিছু থাকে তাহলে এইটা, এসো, এইরকম। মানে পুরো জিনিসটা একটু ওইভাবে করা হতো আর কি। আমরা যে ধরনের নাচটা করতাম, আমাদের শান্তিনিকেতন শিশু তীর্থ বলে একটা আশ্রম আছে। আচ্ছা, ছোট ছোট 10টি বাচ্চা আমরা রাখি, তাদের 4.5-5 বছর বয়সে আসে, আর 18 বছর বয়স অব্দি থাকে। তাদের এমন কিছু শিখিয়ে দেওয়া হয় বড় হলে যে ওরা গিয়ে নিজেদের মতন করে কাজকর্ম করতে। তো সেইখানে যে নাচ শেখায় একটু মেয়ে আমাদের, সেই আমাদেরই ছাত্রী আর কি, পরিচিত মেয়ে। আমি খুব চেষ্টা করি আমাদের যে ধরনের আমরা নাচ করেছিলাম সেইগুলো ওদের মধ্যে শিখিয়ে সেইটা যেন লোকে দেখে। কারণ আমাদের ওখানে বর্ষামঙ্গল হয়, বসন্ত উৎসব হয়, এসব হয়। তারপর আমাদের যে ফাউন্ডার্স ডে, সেদিন একটা প্রোগ্রাম হয়। সব সময়ই আর কি ওই নাচের ধরনগুলো আমি চেষ্টা করি আমরা যা শিখেছিলাম সেই ধরনের নাচের ধরন। যাই হোক, তো আমি বিএ পাশ করে বিএড করলাম। বিএড করতে সাইকেল করে করে যেতাম। আমার বাড়ি ছিল পূর্বপল্লীতে, আমি আর আমার মা থাকতাম। আমার বাবা মারা গেলেন, তারপরই মা চলে এলেন শান্তিনিকেতনে। তো সাইকেল করে ওই সঙ্গীত ভবনের পাশ দিয়ে শর্টকাট করতাম বিনয় ভবন যাবার জন্য। তো একদিন, এটা হচ্ছে 59,
একদিন ওখানে দুজন মাস্টারমশাই ছিলেন, হরিদাস নায়ারজি কথাকালি শেখাতেন, আর আমুদি সিং বলে তিনি শেখাতেন মণিপুরি। তো একদিন নায়ারজি এই শুভ্রা শোনাও শোনাও বলে আমাকে ডাকলো। তো আমি দেখছি, হ্যাঁ নায়ারজি বলুন। কারণ তার আগেই তো নাচ টাচ করতাম আমি সমানেই, উনি তো দেখেছেন আমার নাচ। তুমি তো এই বিনয় ভবন তোমার তো শেষ হবে, তারপর তুমি কি করবে? তা আমি বললাম যে এমএ পড়বো। তুমি সঙ্গীত ভবনে ভর্তি হয়ে যাও। কেন বলছি, এখন যে ছেলেরা আছে তারা সিলন, তখন সিলন বলা হতো, শ্রীলঙ্কাকে, ওরা সব সিলনের ছেলে। তারা এই তো পাশ করে যাবে, চলে যাবে। সেন্টিনারি ইয়ার আসছে, এখন থেকেই বিশ্বভারতীকে সব নেমন্তন্ন করতে শুরু করে দিয়েছে দেশ বিদেশ। ছেলের রোল কে করবে ডান্স ড্রামায়? তুমি বেশ লম্বা চওড়া আছো, তুমি করবে ছেলে। চলে এসো সঙ্গীত ভবনে ভর্তি হও শিগগিরই। আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আমি প্রায় বিনয় ভবন শেষ হব যখন, তখন আমার মা বলছেন, হ্যাঁ রে এবার কিসে মাস্টার্স করবো, তুমি কি সাবজেক্ট? আমি কি ইংলিশই করবো হয়তো, কিন্তু আমি না একটা জিনিস বলবো। হ্যাঁ বলো কি? আজকে আমাকে নায়ারজি না, দুদিন আগে আমাকে নায়ারজি ডেকে বলেছেন যে আমি বিনয় ভবন শেষ করে যেন সঙ্গীত ভবনে ভর্তি হই। এমএ করবি না? এমএ তো পরেও করা যাবে, কিন্তু সঙ্গীত ভবন তো নাচের ক্লাস তো পরে করা যাবে না, আমি একটু হই না ভর্তি। বেশ, তোমার যা ইচ্ছে করো। বাস, আমি কি খুশি। সোজা বিনয় ভবন শেষ করে সঙ্গীত ভবনে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে ওখানে 3 ইয়ারের ডিপ্লোমা কোর্স। আচ্ছা। আর তখন মানে রবীন্দ্রসঙ্গীত নাচ দুটোই নেওয়া যেত। তা আমি মানে হয় একটা নাচ আর একটা মানে দুটো সাবজেক্ট করতাম। তো আমি বললাম না, আমি দুটোই নাচ নেব, কথাকালি মানে করে 3 বছর করলাম। আর সেই তখনই কারণ আমি 59 শেষে ভর্তি হয়েছি, তারপরে সেন্টিনারি ইয়ার শুরু হয়ে গেল একেবারে। তো আমি করতাম অর্জুন, দুটো ডান্স ড্রামা শুরু হলো, দুটো নৃত্যনাট্য নিয়ে আমরা সারা ভারতবর্ষ ঘুরে বেড়িয়েছি। তারপর তো লন্ডন থেকেও এসেছিল নেমন্তন্ন, সেখানেও আমরা গিয়ে করেছি, শ্যামা করেছি সেখানে। তো শ্যামা যখন হতো তখন আমি করতাম উত্তীর্ণ, চিত্রাঙ্গদা হতো তখন আমি করতাম অর্জুন। তো এইসব যখন স্থির হয়েছে এসব হবে, তখন আমি একজন নায়িকাকে বলছি, নায়িকা আপনি তো বজ্রসেন করছেন, আমি উত্তীয় করছি, কিন্তু আপনি তাহলে অর্জুন করছেন না কেন? শুনো, অর্জুনের যে গানের ডেসক্রিপশন আছে না, আমাকে ভালো লাগবে না, ওটা তোমাকেই ভালো লাগবে বলে আমি অর্জুন করতাম আর উনি বজ্রসেন করতেন। সারা ভারতবর্ষ কত জায়গায় যে আমরা গেছি বিশ্বভারতী থেকে রিপ্রেজেন্ট করে, কি আদর যত্নে থাকতে ব্যবস্থা করতো লোকজনরা না, খুব আনন্দ হয়েছে সেখানে। ওখানে আরেকটা মজার ঘটনা ঘটেছিল। আমি অর্জুন করতাম দিয়ালি লাহিড়ী, আমরা গাবলু বলতাম, সে করতো চিত্রাঙ্গদা, সুরূপা চিত্রাঙ্গদা। আর সিলনের একটি মেয়ে ছিল, সে করতো কুড়িটা। আর যেখানে ইয়ে হতো শ্যামা, সেখানে আমি উত্তীয় করতাম আর গাবলু করতো শ্যামা। খুব ঘুরে বেড়ানো হয়েছে একেবারে আর কি। তো একবার যেটা ইনঅগারেশন যেটা হয়েছিল সেন্টিনারি সেলিব্রেশনের, সেটা বম্বেতে হয়েছে। আচ্ছা, প্রথম মানে ডেটটা মনে নেই ঠিক, মানে মে মাসেই হয়েছিল না তারও আগে ওটা হয়েছিল সেই বছর, অতটা আমার মনে নেই। তাই ওখানে শ্যামা হই, শ্যামার পরে আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ দুই ভদ্রলোক এসে স্কুটি, I
I told you বলে দুজনের দিকে তাকাচ্ছে। আমি একটু অবাক হয়ে তাকাচ্ছি যে আমার সঙ্গে কথা বলতে চাইলেন করে আমার সঙ্গে কথা না বলে দুজনে কি করছে। Do you know? He said you were a boy and I said you were a girl. That's the reason why we came here and wanted to talk to you. খুব মজা লেগেছে আমার। কথা বলে ভালো confirm যেটা হচ্ছে। লাগলো যে তার মানে আমি যে পুরুষ সেটা আমি অন্তত মানুষজনকে বোঝাতে পেরেছি যে আমি ছেলের ক্যারেক্টার করছি। বিদেশেও গিয়ে হতো কোথায় কোথায় গেছেন? লন্ডনে। আচ্ছা। ওখানে টেগোরিয়ান স্কুলে একটা গ্রুপ এখনো তারা আছে, তারাই ইনভাইট করে নিয়ে গিয়েছে। স্কুলের চাকরিটা কি করে হলো? আনন্দ পাঠশালা। তারপরে তো সঙ্গীত ভবন শেষ করলাম, তার আগেই আমার সুপ্রিয়র সঙ্গে পরিচয় করবো। হ্যাঁ, মানে ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ির ছেলে তো, কারণ আলাপ তো হবেই, কারণ আমার মা তো ঠাকুর বাড়ির মেয়ে ছিলেন, ওদের বাড়ি যাতায়াত ছিল, সবই ছিল, আর ক্লাসও তো একসঙ্গেই করতাম, কাজে বন্ধুই, খুব বন্ধুত্ব ছিল। তো যাই হোক, তো সেই থেকে তারপরে আমাদের একটু ভালোবাসাও হলো। মা মেনে নিলেন? হ্যাঁ, আমার মাও মেনে নিলেন, তারপর সুপ্রিয় মাও মেনে নিলেন, করে চলে তারপর বেনেড এলমাস্ট বলে একজন রবীন্দ্রনাথের এখানে শান্তিনিকেতনে আসা যাওয়া ছিল তাদের। সেই এলমাস্টের ইয়ের থেকে একটা সুপ্রিয়কে একটা স্কলারশিপ দেবে বলে। আমরা স্থির করলাম যে তাহলে সুপ্রিয় যাবেন লন্ডনে পড়াশোনা করতে, তাহলে আমরা যদি এখন বিয়ে করি তাহলে আমিও যেতে পারবো। তখন দুই মাকে বলা হয় যে আমরা তাহলে আগে বিয়েটা করে নিই, করে নিলে তাহলে আমি যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের। তো সেই দুই মাই রাজি হয়ে গেলেন, করে জুলাই মাসে আমাদের বিয়ে দেয়, করে সেপ্টেম্বর মাসে সুপ্রিয় জাহাজে করে লন্ডনে পাড়ি দিলাম। তারপরে তো আমিও ভাবছি এবার কি করবো না করবো এসব ভাবছি। তখন আমার এক মেসো আমাকে জানালেন যে লন্ডনে দে আর শর্ট অফ ট্রেন্ড টিচার্স, তুমি তো ট্রেন্ড টিচার, তুমি ইমিডিয়েটলি গিয়ে হাই কমিশনে অ্যাপ্লাই করো। আমি কলকাতায় চলে গেলাম, সমস্ত পেপার্স নিয়ে, আমার যত কোয়ালিফিকেশনের রেজাল্টের পেপার সব নিয়ে চলে গেলাম, গিয়ে ব্রিটিশ হাই কমিশনে গিয়ে প্রথমে কাউন্টারে বললাম যে মহিলা ছিলেন রিসেপশনে, তখন why do you want to go? Because my husband is there, so I want to go. What is he doing? He's studying. Then you can't go. What does he do? He's studying, he's on a scholarship. You can't share his scholarship. আপনি তো রোজগারই করতে যাচ্ছিলেন। Well, আমি তখন ওনাকে বললাম, well ma'am, you see, I've heard that London is short of trained teachers. And I am a trained teacher. Here is my result. Yeah. My certificate is here, you see the certificate. উনি দেখলেন, দেখে টেকে ভিতরে চলে গিয়ে বোধহয় কোনো অফিসারের সঙ্গে কথাবার্তা বলেছেন, করে একটা ফর্ম ধরে দিলেন। আমি সেই ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করে টেরে আমি এসেই বললাম যে if I want to work there is something called a P form, permission for having a service there, so give me that form too. ওদের সমস্ত ফর্ম ফিল আপ করে ধরিয়ে দিলাম ওদের, দিয়ে মাঝে মাঝে ফোন করে করে খোঁজ নিতে নিতে ডিসেম্বর মাসে ওরা জানালো যে আমার হয়ে গেছে, ফর্মও পেয়ে গেছি, ইয়েও পেয়ে গেছি, ভিসার জন্য যা লাগে না লাগে সব পারমিশন পেয়ে গেছি। করে টোরে আমি ডিসেম্বর মাসে ট্রাই করে চলে গেলাম লন্ডন। গিয়ে লন্ডনে ডিসেম্বর থেকে আমি কি ভাবছি, থাকছি, কি করব না করবো এসব ভাবতাম। পরে যেটা হলো যে এক বাঙালি একটা পরিবার ছিল, একজন তারা আমাদেরও দেখেছেন, আমরাও দেখি, সবাই একজন বলছেন, শোনো শুভ্রা, তুমি তো ট্রেন্ড টিচার, লন্ডনের একটা দেখো কাগজে অ্যাডভার্টাইজ করেছে যে টিচার দরকার, সাপ্লাই টিচার, যে কোনো স্কুল থেকে
যদি কোনো টিচার ছুটি নিয়েছেন তাহলে তার জায়গায় সেই টিচারকে পাঠান। তুমি যাও না, এখন কথা বলো তোমাদের সঙ্গে, তুমি সাপ্লাই টিচারের জন্য অ্যাপ্লাই করো। আমি দিয়ে কথা বললাম টললাম করে অ্যাপ্লাই করলাম, করে টোরে হবিত হওয়া আমার কপাল ভালো। প্রথম যে চাকরিটা পেলাম সেটাই হচ্ছে ম্যাটারনিটি, তার মানে 3 মাস। সেই 3 মাস পুরো পড়াল আমাদের বাচ্চাদের করে টোরে। আমি বলেই রেখেছিলাম আমাদের কাউন্টি কাউন্সিলের হতে, যেখানে এডুকেশন ডিপার্টমেন্ট, যে আমি কিন্তু বড়দের ক্লাস নিই, আমি ছোটদের ক্লাস পছন্দ করি, আমি ছোটদের ক্লাস। তো এটা ওই ছোটদের ক্লাস করে বোধহয় ক্লাস কেজি 2 বা ক্লাস 1 ছিল, আমার এখন আর অতটা মনে নেই। করে ওদের ক্লাস নিতে শুরু করে দিলাম। আর হেডমিস্ট্রেস যিনি ছিলেন তখন, মিসেস গ্রিফিথস, আমার নামটাও মনে থেকে গেছে, দোতলার উপর বসতেন, আমি নিচে ক্লাস নিই। ওখানে যে ক্লাস হয়, এখানে কিরকম ছিল তখন আমাদের সময়, ক্লাসে যেই টিচার ঢুকলেন সবাই চুপ, একটা কোনকে দিয়ে কথা বলবে না, কিছু না, টিচার যা বলবেন তারপর যা হবে। আমাদের সময়কার কথা বলছি আমি, এখন কিন্তু তা নেই, ভালো হয়েছে। তো সব যে 6+ বয়সের যে বাচ্চারা সবাই একটা ক্লাসে, কিন্তু কারুর এবিলিটি একরকম, কারুর আরেক রকম, কেউ এটা হেল্প করতে পারছে, কেউ পারছে না, এরকম সব। আর দেখি ওরা বেশ কথা বলে, মানে এক একটা টেবিলে এক এক এবিলিটির বাচ্চারা বসে, যে কতটা সে শিখছে, কতটা করছে এটা। তো কথাবার্তা বলছে, সবই করছে। তো আমি উপরে হেডমিস্ট্রেসের কাছে গিয়ে বললাম যে না, আমার না এটা একটু অস্বস্তি করছে, কারণ ইন্ডিয়াতে এটা হয় না। তখন উনি আমাকে বললেন যে see, they are children, if they are not shouting, why can't they talk? Not only that, children help each other, so if they are not shouting, let them talk. এইটা সেই যে আমার মাথায় ঢুকেছিল না, সত্যি কথা বলতে আমি এসে আনন্দ পাঠশালাতে ওই ধরনের জিনিস শুরু করেছি। আর আরেকটা জিনিস আমি শিখেছিলাম, সেটা আনন্দ পাঠশালায় এসে চালু করলাম আমি, সেটা হচ্ছে যে ওখানে A B C D দিয়ে শুরু হয় না, আমাদের এখানে যেটা অ হর্ষের দীর্ঘ দিয়ে শুরু হতো। ওখানে সব হচ্ছে প্রথমেই তোমার নামটা টিচার লিখে দিচ্ছেন, বাচ্চারা সেইটা দেখে 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 লিখছে, করে নিজের নামটা প্রনাউন্স করছে, করতে করতে বুঝতে পারছি কোন লেটারটা কোন সাউন্ডের সঙ্গে, ফনেটিকটা এখন যেটা সিস্টেম হয়ে গেছে। করে আমি তারপর আনন্দ পাঠশালায় এসে, এখানে তখনও ওই অ আ ক খই হতো, আমি শুরু করলাম। প্রথম তো নামটা তো করলামই, আর তারপর যেটা করলাম যে গ, লেখা সব থেকে সহজ গ, তারপরে তাতে সুর দিয়ে ক। ছবি আঁকা হলো একটা বকের, তার নিচে তো ওখানেও তাই করতো সব। বাচ্চাদের ছবি আঁকা হলো, তার নিচে নাম লেখাটা হলো, সেটা কি জিনিস? সেটা, হ্যাঁ, মাথায় সেইটাই ঢুকে লিখে 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 শিখে গেল সে সেই অক্ষরটা। অক্ষরটাও শিখে গেল, মাথায় থেকেও গেল যে জিনিসটা কি। সেই করতে 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 এইরকম করে যে শেখানো শুরু হলো। 3 মাস পরে ছুটি হয়ে গেল আমার, তারপরে আবার মানে আপনি শিখে এলেন অনেক কিছু। তারপর 3 মাস পরে আবার আমাকে হঠাৎ ফোন এলো, কি না একটা ক্লাস 8-এর একজন টিচার ছুটি নিয়েছে, আমি সরি ক্লাস 8 নিতে আমি যাব না। কারণ ওখানে যা শুনেছিলাম যে বাচ্চারা না বড়রা ভীষণ ইয়ে করে, আর বিশেষ করে ইন্ডিয়ান দেখলেই নাকি তারা দুষ্টুমিটা বাড়িয়ে দেয়। সাদা চামড়া তো সব ইন্ডিয়ান দেখলেই। আর আমি সারা জীবন এই শাড়ি পরে কাটিয়েছি কি করে শাড়ি পরা? লন্ডনে আমি ইউপিতে আমি যখন ছিলাম তখন তো সালোয়ার কামিজ পরেছি, তারপরে এখানে বিয়ে করতে এলাম যখন, তখন দেখি সবাই শাড়ি পরে। তখন আমি তাড়াতাড়ি করে মাকে জানালাম
যে আমি একটু শাড়ি কিনবো, কারণ আমার শাড়ি পরতে হবে এখানে বলে শাড়ি দুটো কিনেছিলাম প্রথমে। পরে তারপরে আমার মজার ঘটনা ঘটেছিল। প্রথম যেদিন শাড়ি, তখন তো শ্রী সদনে, আমি তো হস্টেলে থাকি, আর মা এসে পৌঁছানি, তখনও বাবা জীবিত ছিলেন। তারপরেতে শাড়ি পরে ক্লাসে গেছি, ক্লাসে গিয়ে বসেছি, কারণ তখন তো সব মাটিতে বসে, আসন পেতে মাটিতে বসে, এখনো বোধহয় তাই হয়, আসনে বসে মাটিতে বসে ক্লাস হচ্ছে। আমি বসেছি, বসে কি একটা করতে উঠে দাঁড়িয়েছি, পুরো কুচিটা খুলে গেল। তাড়াতাড়ি করে কুচিটা নিয়ে কোনো রকমে গুঁজে টুজে তারপর থেকে সেফটি পিন লাগাতে শুরু করলাম। কুচিগুলো নিয়ে একটা সেফটি পিন, আমাকে ওখানে সুধাদি বলেছিলেন, তিনি প্রথম যেদিন আমি শাড়ি পরতে, দিদি সুধাদি আমাকে একটু সাহায্য, শাড়ি পরাটা জানতাম কারণ আমার মা শাড়ি পরতাম, শাড়ি পরাটা জানতাম কি করে পরে টরে, কিন্তু সবসময় পরার জন্য যেরকম আর কি, সেই সবগুলো সুধাদি আমার খুব সাহায্য করেছিলেন। মিহির তখন বর্জন ছিলেন, সুধাদি ছিলেন। আমার প্রথম শাড়ি পরাটা হচ্ছে, তারপর থেকে সবসময় শাড়ি, সবকিছুতে সবকিছুতে। শুধু তাই নয়, লন্ডনে পরে আমরা গেছি 3 বছর, না পরে আবার যখন গেছি তখন ওই 3 বছর যে সেই ইয়েতে লন্ডনে ভয়ঙ্কর বরফ পড়েছিল। সেই বরফে পড়ে বুদ্ধুত পড়তাম, এত লম্বা নয়, কিন্তু শাড়ি, সারা জীবন শাড়ি পরে এসেছি। একমাত্র কোন সময় পড়তাম না সেটা হচ্ছে কাছাকাছি ক্লাস যখন যেতাম, কারণ কাছাকাছিতে একটু পাটা বেশি ছোঁড়াছুঁড়ি করতে, সেই কাছাকাছি যখন শিখতে যেতাম তখন ক্লাসটা সেদিন সালবার কামিজ পড়তাম। আর আরেকবার সালবার কামিজ পড়েছি আমি, সেটা হচ্ছে আমার ছেলে চাকরির ক্ষেত্রে ইন্দোনেশিয়ায় ছিল, তো ও কিছুদিন ছিল জাকার্তা আর কিছুদিন ছিল বালি। তো যাবার আগে বলছে যে মা তুমি কিন্তু ব্যবস্থায় নিও, কারণ আমরা কিন্তু সমুদ্রে নামবো। আমি তখন মনে হয় যে সমুদ্রে নামতে তো শাড়ি পরে আমার অসুবিধা হবে বলে, তখন আমার এক কাজিন ননদ ছিল এখানে, তাকে বলা হয় তোর দুটো সালোয়ার কামিজ আমায় দিত। আপনি তো খেলাধুলো করতেন, সব থেকে ভালোবেসে করতাম হচ্ছে টেনিস। আচ্ছা, সেটা শাড়ি পরে খেলতেন? হ্যাঁ, শুধু টেনিস কি গো, আমাদের এখানে রিলে রেস হতো, তখনও শাড়ি পরে রিলে রেস করছি। বাস্কেটবল খেলতাম আমি, সেও শাড়ি পরে। ব্যাডমিন্টন খেলতাম, সেও শাড়ি পরে। লন্ডনে ইংরেজ বাচ্চাদের পড়িয়ে এলে, তারপরে এসে আমাদের এখানে যখন ইন্ডিয়াতে শান্তিনিকেতনে পড়াতে শুরু করলেন, তো আমি তো প্রচুর শিখেছি ওখানে। যে ভদ্রমহিলার কথা বললাম, হেডমিস্ট্রেসের কথা, আমি তো মানে তার কাছে যে কত সাহায্য পেয়েছি বলতে পারবো না। আর সবচেয়ে মজা, এটা বলতে ভুলেই যাচ্ছিলাম, আদেশ মনে পড়লো যে তারপরে আরেকজন বললেন যে এখন টেম্পোরারি স্যালারিড টিচারদের জন্য অ্যাপ্লাই করতে বলছে, কোথাও একটা তিনি লিখেছেন। তো আমি সেইটার জন্য অ্যাপ্লাই করলাম। যখন অ্যাপ্লাই করলাম তারপরে আমি একটা পার্টিকুলার স্কুলে আমি সেই চাকরিটা পেলাম। এবং যখন আমাকে এই চাকরিটা দেওয়া হলে, যারা কাউন্সিল কাউন্সিলের যিনি ইন্টারভিউ করছেন তিনি আমাকে বললেন যে তুমি কিসের জন্য চাকরিটা পাচ্ছ জানো, কার জন্য? তুমি যে হেডমিস্ট্রেসের কাছে প্রথম যখন সাপ্লাই টিচিং করেছিলে, যে হেডমিস্ট্রেসের কাছে তুমি সাহায্য চেয়েছিলে, সেই হেডমিস্ট্রেস দারুণ সার্টিফিকেট দিয়েছেন তোমাকে। মানে আমি অনেকটাই শিখে গেছি আর কি করে ওখানে। এখন পড়াতে শুরু, একটা স্কুলেই ছিলাম বহুদিন। টেম্পোরারি স্যালারিটা একটু কম হয় পার্মানেন্ট টিচারের থেকে, তারপর তো ফিরেই আসবো কাজে। আর কিন্তু আরেকটা মজার গল্প হচ্ছে আমার এই টিচিং এক্সপিরিয়েন্স, তার গল্পটা হচ্ছে আরেকটা মজা। লন্ডনে আমরা যখন এই যে বললাম না সেন্টিনারি ইয়ারে যেতে হয়েছিল, তখন যেটা আরেকটা করতে হয়েছিল, বিভিন্ন স্কুলে আমরা ওয়ার্কশপ করতাম। রবীন্দ্রনাথ সম্বন্ধে তাদের বলা হতো, তাদের একটু বাংলা গান হয়তো শেখানো হলো, কি করে শাড়ি পরা হয় সেইটা তাদের দেখানো হতো, এসব করা হতো। তো একটা পার্টিকুলার স্কুলে একদিন গেছি, ওরকম ওয়ার্কশপ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে।
হঠাৎ একটা বাচ্চা এসে আমাকে বলল, ম্যাম, can I ask you a question? I'm sure, why not? You're not an Indian. আমি, of course I'm an Indian. আমি প্রথমে ভেবেছি ওদের যে কালো চামড়ার ইন্ডিয়ান, তাদের তো রেড ইন্ডিয়ান বলা হয়, তো আমি ভাবছি যে ওরা আমাকে ওরকম কিছু একটা ভাবছে। আমি বললাম, নো, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান বিকজ আই কাম ফ্রম ইন্ডিয়া। It's nothing else. Because I come from India, people from India are called Indians. That's the reason why but why are you asking me this? That I'm not an Indian? Now you don't talk like an Indian. তখন বুঝেছে, no, I know. Because I had taught here for 3 years kids like you in the class. And I got the accent from them. তারপরে আনন্দ পাঠশালায় এসে এখানকার অনেক কিছু শিখেছি এবং আমি এসে আনন্দ পাঠশালায় বহু জিনিস সেটা ইয়ে করে, মানে ওইটা কি আপনার মনে হয়েছিল যে এখানে শিক্ষা ব্যবস্থাটা কিছু কিছু জিনিস বদল করলে ভালো, কিছু কিছু জিনিস। এবং তখন প্রিন্সিপাল ছিলেন সুপ্রিয় ঠাকুর, তো আমি তার সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে আমি আনন্দ পাঠশালায় যদি পরিবর্তনগুলো আনতে চাই, আমার মনে হচ্ছে এটা উপকার হবে বাচ্চা, সেটা যদি করা যায় তাহলে সেটা কি করতে পারি। তখন উনি বলেছিলেন, হ্যাঁ, পারা যায়। উনি যেরকম বহু জিনিস ওখানে ক্লাসে ঢোকার ইয়েতে যেখানে হতো এবং 2টো হাত থাকতো, ক্লিন ইউর হ্যান্ডস, আমি এখানেও ইয়ে রাখতাম, মানে নোংরা হাত, মাটি ঘাঁটছে, ইয়ে করছে, করে এসে বই খাতা ঘাঁটতে গেলে নোংরা হয়ে যায় সব, সেইগুলো যদি করে ঠিক মতন করে। যে ওখানে শেখা আমার যে কত জিনিস আমি এখানে বাচ্চাদের সঙ্গে করেছি, মানে তবে সব থেকে যেটা ভালো লেগেছে যে সবাই তাকে মত দিয়েছেন। তখনকার শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থায় যে বললেন যে সমস্যাটা কি মনে হচ্ছে? ওইরকম করে না আমি ভাবি না গো, কারণ সত্যি কথা এখন তো আর আলাদা করে আমি ভেবে বা পরিবর্তন করতে পারবো না, কিছুই করতে, তবে সেইভাবে এ করি না। কিন্তু যেটা চেষ্টা হয়, আমাদের আশ্রম আছে বললাম না, সেই আশ্রমের ইয়েতে এটা ডোনেশনসে চলতো মেনলি। তারপরে আমার ছেলেও তো টিচার, সে সারা ভারতবর্ষ বিদেশ ঘুরে চাকরি বাকরি করে বেরিয়েছে। তারপর যখন আমাদের বয়স হতে লাগলো তখন ইয়ের ডোনেশনসও কমতে লাগলো ধীরে ধীরে। যে আশ্রম আমাদের বিশাল বিশাল ডোনেশনস পেতাম আমরা, আগে লাখ লাখ টাকার ডোনেশনস পাওয়া যেত। তখন ওর মনে হলো যে আমি যদি এখানে এসে একটা স্কুল খুলি তাহলে সেই স্কুল থেকে যে টাকাটা উঠবে তার থেকে কিছুটা করে আমি আশ্রমটাকে, যদি কম পড়ে কোনো সময় আশ্রমে, তাহলে আমি সেটা সাহায্যটা করতে পারবো বলে ও এসে নাম তাই শান্তিনিকেতন শিশু তীর্থ, আমাদের আশ্রমটার নাম হচ্ছে শান্তিনিকেতন শিশু তীর্থ, আর স্কুলটারও নাম তাই CBSE মিডিয়ামে ইয়েতে স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। শুরু করেছিল 4টি বাচ্চা নিয়ে, এখন সেখানে 200-র উপর বাচ্চা। আর 5 অবধি আমাদের আশ্রমের যে এরিয়া, সেই আশ্রমের এরিয়াতেই ও একটা বাড়ি বানিয়েছে, বিল্ডিং তৈরি করেছে, করে সেখানে 5 অবধি। আর ওর নিজের একটা জমি কেনা ছিল কিছুটা দূরে, সেখানে আরেকটা স্কুল করেছে 6 upwards। এখন 8 অবধি বাচ্চা উঠে এসেছে করে, এরপর যখন 9-এ যাবে তখনই ও নতুন বাচ্চা, ওর এটা আরেকটা ওর ইয়ে ছিল যে যে ক্লাসে নতুন বাচ্চা নেবে তাদের যে প্রথম সে নেবে না, এই বাচ্চারা যে ক্লাসে উঠলো সেই ক্লাসের নতুন বাচ্চা। এখানে যেটা ও চেষ্টা করছে, পাঠ্যভবনে যে ধরনের শিক্ষা পেয়েছে, যে ধরনের জিনিস করানো হতো সেই সবগুলোই করছে। নেচার ওয়াক করায়, গান শেখানো হয়, নাচ শেখানো হয়,
প্রোগ্রামস করে ওরা সব, মানে চেষ্টা করছে অন্তত যে ও নিজের ছোটবেলা পাঠভবনে যেরকম করে শিখেছে, বা রবীন্দ্রনাথের যে আইডিয়ালস নানান রকম সেগুলো এই স্কুলে। আমি তারপরে আনন্দ পাঠশালায় পুতুলজি বলে একজন ছিলেন, তিনি রিটায়ার করবেন। তো আমাকে পুতুলজি একদিন ডেকে বললেন যে তুমি তো ট্রেনিং করেছো। আর আগেই আমি বিদেশ থেকে ফিরে এসে, আমরা 65 সালে বিদেশ থেকে ফিরে এলাম, 3 বছর সুপ্রিভার ছিল, তারপর 3 বছর পর আমরা 65-তে গেছি, 65-তে ফিরে এসেছি। আসার পরে কিছু করার নেই আমার, শাশুড়ি মা ছিলেন, আমি রান্না বান্না করতাম সকালবেলায় উঠে, সংসার চালাচ্ছি, পুরো সংসার করছি। তারপর মনে হলো যে সারাক্ষণ সংসার করতে করতে একটু বোরিং লাগতে লাগলো আর কি। তখন শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে মা, আমি এমএডটা করে ফেলি, মাস্টার এডুকেশন, যেটা এমএড বল, বিএড যেরকম এমএড সেরকম, বিনয় ভবনে আছে কোর্স, আমি কি এমএডটা করবো? মা বললেন হ্যাঁ করতেই পারিস। তা আমি বললাম যে আমি ঠিক করবো না, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি সকালবেলা ভোরবেলা উঠবো, উঠে সব রান্না বান্না করে দেবো, করে দিয়ে 10টা থেকে ক্লাস শুরু, আমি তারপর এবং রোজ তাই করতাম। সকালবেলায় উঠে রান্না বান্না যতটা মানে করার আর কি, সেই সব করে দিয়ে আরেকজন মেয়ে আসতো, সে দেরি করে, তাকে বলে দিয়েছেন তুই শুধু ভাতটা করবি, বাকি সব আমি করে দিয়েছিলাম, করে আমি চলে যেতাম। আর তখন বিনয় ভবনের বাস, বিশ্বভারতীর বাস ছিল, মন্দিরের সামনে থেকে বাস ধরতাম, ওটা চলে যেতাম। দিয়ে পুরো বিনয় ভবনে এমএড করেছি, এমএড করে টরে নিয়ে তারপরে একদিন একজন আমাকে বলছেন যে পুতুলদি ডেকে বলছেন, শুভ্রা তুমি তো এমএড করেছো, তো ইয়েতে আমি তো এবার রিটায়ার করবো, তো তুমি কি আমার পোস্টটা নেবে? উনি অধ্যক্ষ ছিলেন পুতুলজি বলে। আমি হ্যাঁ করতে পারি অ্যাপ্লাই, দেখি অ্যাপ্লাই করবো, তারপর যারা অ্যাপ্লাই করবে, যে আমাকে যদি কেউ সিলেক্ট করে করবে, তুমি কিন্তু অ্যাপ্লাই করো। আমি হ্যাঁ আমি করবো। অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ হলো, ইন্টারভিউ হওয়ার পরে আমাকে সিলেক্ট করলো লোকে, এবং বেশ ভালো একটা বোর্ড হয়েছিল, কলকাতা থেকে, যাদবপুর থেকে সব টিচাররা এসেছিলেন ইন্টারভিউর জন্য। তারপরে হঠাৎ জানতে পারলাম যে এক্সিকিউটিভ কাউন্সিলে যখন মিটিং হয় তো পাশ করাতে, যে একে হ্যাঁ এবার চাকরিটা দেওয়া যায়, তখন নাকি এক ভদ্রলোক বলেছেন যে এমএডটা মাস্টার্স ডিগ্রি, কাজে ওকে চাকরি দেওয়া যায়। কোনো কারণে আমাদের সঙ্গে রাগ ছিল কি কি জানি না, কিন্তু এরকম বললেন এক ভদ্রলোক। তারপরে এটা সবটাই, যেহেতু সুপ্রিয় ইসির মেম্বার, ও সব খবর পেয়েছিল। তারপরে একদিন হয়ে গেছে সব, আমি বললাম করবো না, চাকরি পেলাম না যখন তখন করবো না, কি করা যায় দেখি কি করা যায়। তারপর হঠাৎ তখন অধ্যক্ষকে, পাঠভবনের অধ্যক্ষকে, রেজিস্ট্রার যিনি ছিলেন, ও তারপরেই ওই সেই বন্যা হলো না, খুব চারিদিকে বন্যা হয়েছিল, বৃষ্টিতে সব আটকে গেছিল, মানে পোস্ট অফিসের কিচ্ছু আসতো না, কিছু না, ধীরে 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 সব খুললো। তো রেজিস্ট্রার যিনি, তিনি সুপ্রিয়কে ফোন করে বলেছেন যে তাড়াতাড়ি একবার অফিসে এসো। তো পুরো সুপ্রিয় গেছেন অফিসে, সেন্ট্রাল অফিসে। যাওয়ার পরে তখন পীযূষ দাসগুপ্ত, উনি তখন গিয়েছিলেন রেজিস্ট্রার। পীযূষ দা বলছেন সুপ্রিয়, শুভ্রা চাকরি পেয়ে গেছে। ও বলছে মানে? না, আমরা তো এটা নিয়মই হচ্ছে বিশ্বভারতীর, যখন কোনো কিছু অসুবিধা, হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা ওরা দিল্লিতে পাঠিয়ে দেয়। দিল্লি থেকে নাকি মিটিং হয়েছে স্থির হয়েছে না, সে হসপিটালে যায়। আমরা দেরাদুনে চাকরি করেছি, মাসুরিতে চাকরি করেছি, দুজনে মিলে। হ্যাঁ,
সব জায়গায় আমরা জীবনে চাকরি করেছি। করে টরে তারপরে অ্যাডভার্টাইজ করলো পাঠ্যভবনের অধ্যক্ষর জন্য। তখন সুপ্রিয়া অ্যাপ্লাই করলেন, পোস্টটা পেয়ে গেলেন, আবার আমরা ফিরে এলাম শান্তির কথা, এখানে এসে থাকতে শুরু করলাম। লন্ডন বেশি পছন্দ ছিল না শান্তিনিকেতন? না না, সবাই তো বলেছিল যে তোমরা এখানে থেকে যাও না কেন, না অসম্ভব, কেন? না ভালো লাগে শান্তিনিকেতনের মতন আরাম কোথাও না। বিদেশে গিয়ে থাকাটা না আমাদের পছন্দের জিনিস, আমরা ভারতীয়। যাই হোক, নিজের জায়গা নয় ওটা। একদম একেবারে ঠিক আছে, পড়াশোনা করতে গেছি আমরা, উনিও করেছেন, আমিও প্রচুর কাজকর্ম করেছি, সব করেছি, কিন্তু থেকে যাওয়াটা ভাবিনি, একেবারেই না। আরেকটা জিনিস জানার ছিল যে নাচ, এই যে তারপর কি নাচ করতেন, মানে এই যে চলে গেলেন আবার ফিরে এলেন? করতাম, কিন্তু বেশি না, বয়সটা তো বেড়েই যাচ্ছে না ধীরে ধীরে, তাও করেছি। ফুলের গয়না বানানো টানানো, ক্ষমাদি বলে একজন ছিলেন এখানে, ক্ষমা ঘোষ, ক্ষমাদি করতেন এই সমস্ত, এবং ক্ষমাদির কাছ থেকে যেহেতু আমার ভীষণ সব কিছু নতুন শেখার অভ্যাস ছিল, সেই জন্য সমস্ত কিছু শিখেছি। তো পাঠ্যভবনে ক্ষমাদি আর্ট টিচার ছিলেন, উনি বাচ্চাদেরও শেখাতেন, সেই থেকে আমি দেখে মনে হয় যে তাহলে আমিও শিখি, বা ভালোবাসি আর কি এইসবই। আর কোণে সাজানোটা সেইটা আমার মানে ঋতপাদিকে, এটা অবশ্য স্কুল মানে কলেজ লাইফে না, পরে ফিরে এলাম যে, তারপরে যেহেতু আমি ছবি আঁকতে ভালোবাসি, ইয়ে করি, আর কোনে মানে মেকআপ করতে যারা নাটক করছে, নাচ করছে, সেই সবগুলো তো গৌরীদি যমুনাদিদের দেখেছি করতে। বিশুদা, গৌরীদি, যমুনাদি হচ্ছেন নন্দলাল বসুর 3 সন্তান, ওরাই আমাদের সাজাতেন। বিশুদা আমাকে যখন ছেলে সাজাতেন তখন একটা মজার গল্প, উনি দেখতাম কোমরে ফেটকিটা একটু নিচু করে এরম করে বাঁধতেন। বললাম, বিশুদা ফেটকিটা এখানে বাঁধছেন কেন? বলে, খেয়াল করনি কোনোদিন মেয়েদের এই পোর্শনটা ছোট, এই পোর্শনটা বড়, আর ছেলেদের হাফ হাফ, সেই জন্য তুমি তো মেয়ে, সেই জন্য তোমার ফেটকিগুলো নিচে বাঁধে। আর তখন দেখেছি গৌরীদি, যমুনাদি ওরা সাজাতেন, সেই দেখে দেখে ওই আঁকা আঁকি এইগুলো শিখে নিলাম। শিখে নি, তারপর গৌরীদিরা যখন সাজাচ্ছেন, মানে শুভা তুমিও একটু সাহায্য করে দাও না, শুরু করে দিলাম সেই থেকে। তারপরে হস্টেলের কোনো একটি মেয়ে, তার এখানে পরে বিয়ে থা হবে তবে বোধ হয়, সে বললো যে তুমি একটু আমাকে সাজিয়ে দেবো? হ্যাঁ নিশ্চয়ই, সাজিয়ে দিলাম। সেই থেকে সবাই জেনে গেল যে আমি সাজাতে পারি। কত কোণে যে সাজিয়েছি তার ঠিক নেই, অফুরন্ত কোণ সাজিয়েছি। মানে আমাদের শর্মিলা ঠাকুর যাকে আমরা চিনি, তো তার আপনার সঙ্গে সম্পর্কটা যদি একটু বলেন। রিঙ্কুর বাবা হচ্ছেন আমার নিজের ছোট মামা, সরি বড় মামা। আচ্ছা, বড় মামা হচ্ছেন রিঙ্কুর বাবা, জিতেন্দ্রনাথ ঠাকুর, আর তার মেয়ে হচ্ছে শর্মিলা ঠাকুর, বড় মেয়ে। শর্মিলার সঙ্গে ছোটবেলায় আমাদের প্রচুর সময় কেটেছে, কারণ আমার দিদিমার একটা কলকাতার বড় মস্ত বড় একটা দোতলা বাড়ি ছিল। আমরা যখন পরে যখন কলকাতা যেতাম তখন ওই বাড়িতে উঠতাম। শর্মিলা আমাকে 4 বছরের ছোট। আচ্ছা, খুব বন্ধুত্ব ছিল আমাদের, প্রচুর ঘুরে বেড়াতাম, ইয়ে করতাম। তারপর সব থেকে মজার, সেটা আমার সুপ্রিয়র খুব মজার একটা ঘটনা, ওর মনে থেকে গেছে, আমারও অত মনে নেই, ওর মনে থেকে গেছে। শর্মিলা তখন সিনেমা করা শুরু করে দিয়েছে, আর পটাউডির সঙ্গে প্রেম শুরু হয়ে গেছে, আর আমাদেরও প্রেম চলছে। করে পটাউডি নাকি একটা গাড়ি করে আসতো শর্মিলার সঙ্গে দেখা করতে, আর সুপ্রিয় নাকি
ধুতি পাঞ্জাবি পরে খট খট করে হাঁটতে হাঁটতে এসে আমার সঙ্গে যখন ওরা এখানে আসতো, যখন অপুর সংসার শুরু হয়ে গেল, তখন বড় মামি অনেক সময় বলতেন, আমার ডাকনাম আসলে খুকুরানি, তুই জানা রে, একটু রোজ রোজ আমার যেতে ভালো লাগে না, কিন্তু ওকে একলা আমরা ছাড়তে চাই না, তুই জানা একটু ওর সঙ্গে। আমি যেতাম, বেশ মজাই লাগতো। আমি মানে হস্টেল থেকে তো কলকাতার ছুটির সময় যেতাম, খুব মজা লাগতো আমার। অপুর সংসারে একটা সিন আছে, একটা জানলা পর্দাটা একটু ফুটো, সেখান থেকে এরকম করে ফুটো দিয়ে শর্মিলা রাস্তাটা দেখছে, সেই শুটিংটা আমার সামনে হয়েছিল। আচ্ছা। এবং শুটিংটা যখন হয়েছিল, কি অদ্ভুত ঘটনা, সেই সময় সত্যজিৎ বাবুর সঙ্গেও আমাদের আমি বেশ ভাব করতে পারি। আচ্ছা, করে সত্যজিৎ বাবুর সঙ্গে বেশ গল্প করতাম। তো যাই হোক, তুমি বলেছেন যে দেখো কোনো মজার আমি একটা শুটিং করবো বলে আমাকে বসিয়েছেন। এটা হলো মাটিতে দেখলাম একটা ফ্রেম হয়েছে করা জানলার মতো, আর তাতে পর্দাটা টাঙানো, আর সেই পর্দায় একটা ফুটো হয়েছে। এবার শর্মিলাকে বললেন চলো এবার বসো, ও মাটিতে বসে ওই ফুটোটা থেকে ওকে প্রথমে একটু রেহার্সাল মতন করলেন, করিয়ে টরিয়ে নিলেন, তারপরে ঠিক আছে এবার শুটিং হবে। হ্যাঁ, উনি দেখলাম এসে ক্যামেরা নিয়ে একেবারে মাটিতে এরম উপর হয়ে শুয়ে পড়লেন, শুয়ে পড়ে এরম করে ক্যামেরাটা ধরে উনি ছবি তুললেন। পুরো ওই যে শটটা আছে ওই জানলা দিয়ে, মানে লোয়ার অ্যাঙ্গেল নিয়ে নিল পুরোটা। রিঙ্কুকে আমি সাজিয়েছি, টিঙ্কুরও বিয়ে হয়েছিল, টিঙ্কুকেও আমি সাজিয়েছি, চিঙ্কিকেও আমি সাজিয়েছি। তো আপনাদের বাড়িতে আমি জাস্ট আপনাকে পেয়েছি বলে পার্সোনালি মনে হয়, যেহেতু অন্য ধর্মের বিয়ে করছিল, তখন বাড়ি থেকে আপত্তি করেছিল? প্রথমটা বড় মামির একটু অসুবিধা হয়েছিল, কিন্তু তারপর আমরা সবাই ওনাকে বুঝিয়েছি যে এটা কোনো মানে হয়, মানে ও যদি ভালোবাসতে চাইছে তো কি এসে গেল, কোন ধর্ম নিয়ে ও তো ধর্ম পরিবর্তন করলো, কারণ ওদের বাড়ি থেকে তো সেটা পছন্দ করছিলেন না। ও তো মুসলিম ধর্ম থেকে বিয়ে হয়েছে ওই সময়, মানে বোধ হয় আমার যা মনে পড়ছে বিয়ের আগের দিন বোধ হয় ওকে ওই মুসলিম ধর্মের ইয়েটা বোধ হয় করা, পুরো একদম মুসলিম ইয়েতে বিয়ে হয়েছে। তার পুত্রবধূ, তার মেয়ে সবার সাথে কথা হয়, তারা বাংলা বলতে পারে একটু? না, কিন্তু বুঝতে পারতো। আমি যা জানতাম সেটা সারা সোহা আলী খান, হ্যাঁ, ওদের কথা বলেছি ওদের সঙ্গে। ছোট যখন ওরা না বম্বেতে ছিল সেই সময় দেখছি, আমার দাদা বম্বেতে থাকেন, তো বম্বেতে গিয়েছিলাম ওর বাড়ি। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, হঠাৎ মনে হলো গানগুলোর কথা বলতে, চরিত্র যে মোহরদি তো তখন মোটামুটি খ্যাতনামা। আমরা যে সেন্টিনারি ঘুরে বেরিয়েছি, মোহরদি, কুটুবি আর তুষার। কেমন কাটতো যদি কোনো অভিজ্ঞতা থাকে? খুব মজার গল্প আছে। মোহরদি একটু মজার ক্যারেক্টার। সেন্টিনারি ইয়ারের যে ওপেনিং হবে যেদিন, সেদিন একদম শুরুতে একটা কোরাস গানটা ভুলে গেছি এখন কি ছিল, একটা কোরাস গান করতে হয়েছিল। এটা বোম্বেতে করে সেটা করতে আগে কেউ আমরা জানতাম না, পরে ওরা যখন শুরু হবে বললেন যে আপনারা একটু কোরাস গান করুন। তো মোহরদি বললেন শুভ্রা তুমিও তো গান করো, আমরা শুধু 3 জন, তো পুরুষ কণ্ঠস্বরটা একটু বেড়ে যাবে, হ্যাঁ তুমিও একটু আমাদের সঙ্গে গান করো। ঠিক আছে, কোনো আমাদের অসুবিধা নেই বলে রিহার্সাল হলো, সব হলো। যেদিন যেতে হবে তার আগের দিন সন্ধেবেলায় রিহার্সালের পরে তখন বললেন যে শোনো, আমরা তো সবাই ওখানে সাদা শাড়ি পরে এসব করতাম, কাজে এখানেও কিন্তু সাদা শাড়ি পরতে হবে। আমি তো সাদা শাড়ি আনিনি।
কারণ আমি তো জানতাম না যে আমাকে এতে গাইতে হবে, কাজে আমি তো সাদা শাড়ি আনিনি। তখন একজন কেউ আর কি, একটি মেয়ে কোনো আর কি, সে বললো যে আমি এনেছি সাদা শাড়ি, আমি দেখছি আমি আনছি বলে ও দুটো শাড়ি নিয়ে এলো হাতে করে। নিয়ে এসে বললো, না সরি একটাই আনলো, এনে বললো যে শুভ্রাদি এইটা তুমি করতে। আমি সাদা শাড়ি দিয়ে যাইনি বলে নিয়ে এলো শাড়ি। মোহন দিনে এরকম করে শাড়িটার দিকে তাকালে মনে, এটা আমি পরবো, এত সুন্দর শাড়ি, এটা আমি পরবো। তাহলে যে আমি কি পরবো, আমি আমার শাড়ি থেকে তোমার একটা দেবো পরতে, কিন্তু এইটা আমি পরবো। সেটাই নিতে। আরেকটা মজা হচ্ছে, যখন রিহার্সাল হচ্ছে তখন একদিন আমাকে মোহরদি বললেন যে শুভ্রা, বর্ষামঙ্গলের কোনো একটা রিহার্সাল হচ্ছিল, ধীরে 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 বউ গাবলু করছিল আর আমরা চারজন করছিলাম দক্ষিণ হাওয়া জাগো জাগো, এই দুটোকেই করা হতো। ধীরে 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 বউটা সাইলেন্ট, মানে খুব স্লো করে, আর এইটা হচ্ছে জলদ। মোহনজি বলুন, আজকে মঞ্জু আসেনি, শুভ্রা তুমি এক কাজ করবে, তুমি একটু আমাকে ধরিয়ে দেবে, মানে ধীরে 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 হাওয়া কোন জায়গা ধরতে হবে, তুমি আমাকে একটু ধরিয়ে দেবে। আমি হ্যাঁ দেবো। আমি এরকম জায়গায় থাকতাম, নদী গানের দল বসেছিলাম করে, যখন হারানোর আমি একটা স্টেপ মিস করে নাইজি লাঠিটা হাত থেকে করে ফেলে দিয়ে বলছেন, শুভ্রা কি করলে তুমি? আমি একবারও মোহনদি বললেন না যে ওটা আমার জন্য ওর গন্ডগোলটা হয়েছে, আমার গানটা ধরাতে গিয়ে ও একটা স্টেপ মিস করে গেছে। মজার মানুষ ছিলেন মোহনদি না, খুব মজা করতে। মানে আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি বলেই এতটা চিনলাম মোহনদি। দারুণ দারুণ ভালো ভালো কথা শুনলে, এবং আমার কি যে মজা হচ্ছে শুনলে। এবার আমাদের একটা ছোট ইয়ে আছে যে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন করি, এক কথা ঝটফট আঙুলে ঝাঁপ নাম দিয়েছি। শান্তিনিকেতন না রুদ্রি? শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনটা ভালো লাগছে? মানে আপনি হয়তো অতটা মিশছেন না বাইরে। জানি না আজকাল এত গেট টেট চারিদিকে লাগিয়ে দিয়েছে কেন মানুষকে? মানে আমিও জানতে চাই কেন, এখানকার লোকও জানতে চাইছে, আমিও জানতে চাইছি কেন কিসের জন্য আছে, কি অসুবিধা হচ্ছে? আর এখন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কি আপনি দেখেন? মানে একমাত্র ছাতিমতলায় যে সাতই পৌষের মন্দির হতো, সেটা এই গত বছর, না হ্যাঁ গত বছর ডিসেম্বর মাসে হয়তো ওটা আমরা যেতে পারি, ইচ্ছা করেনি যেতে, তার আগে অবধি গেছি। বহু বছর আগের একটা ঘটনা চট করে একটু বলে নিই আমি। আমাদের এক বন্ধু, সে ট্যুরিজম যে ডিপার্টমেন্ট আর কি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের, সেই তাতে চাকরি নিয়েছে করে। একবার খবরের কাগজে বেরোলো শান্তিনিকেতন নিয়ে ট্যুরিজম নিয়ে ওরা শুরু করছে কিসব। আমি সেদিন ওকে বলেছিলাম যে তুমি এটা খুব ভুল করলে, কাগজে যে এটা দিয়েছো না তোমরা, এটা খুব ভুল করলে, কারণ শান্তিনিকেতনে যদি ভিড় বেড়ে যায় তাহলে কিন্তু শান্তিনিকেতন থাকবে। এবং তাই ফাইনালি হলো। মানে সেই ফুলের মালা সাজতে আজকে বদলে গিয়ে পলাশ ফুলের মালা হয়ে গেল। আজকাল কি সাজগোজ করে বাপরে, সারা মাথা রে চুল এ, আমরা কোনোদিন এরকম করি। পলাশ যেটা আমরা করতাম এরকম করে বুঝতাম খোপায়। সত্যি সত্যি আমি আজকে পেলাম না, তা না হলে আমার এই যে কাঁটা, এই কাঁটায় পলাশটা নিয়ে এবং কাল অবধিও তাই ব্যবহার করেছি, কিন্তু আজকে বেরোবার আগে আর পলাশ ফুল পেলাম না। আচ্ছা, নৃত্যনাট্যের প্রিয় চরিত্র? আমার মনে হয় উট্টিওটাই আমার ভালো লেগেছে করতে। আচ্ছা, শাড়ি ছাড়া আর কোন পোশাকে আপনি মোটামুটি কমফর্ট ফিল করেন বা ভালো লাগে?
আমি তো কিছু বললাম তো একবার, ইন্দোনেশিয়াতে গিয়ে সালমান কামিজ পড়তে হচ্ছে আমাকে। তাছাড়া আমি তো সারা জীবন তো ওই যখন কোট টোট পরতেন লন্ডনে, কিরকম করে ঘুরিয়ে পড়তেন যেরকম ভাবে না না ছবিতে দেখতাম? এরকমই, একদম এরকম শাড়ি পরেছি চিন্তা। একটা মাফলার নিয়ে নিতাম, মাফলার নিয়ে জড়িয়ে নিলাম, হয়তো লম্বা জ্যাকেট পরতাম ঠান্ডা লাগছে বলে। বরফেও বললাম তো এরকম শাড়ি পরেই ঘুরে বেরিয়েছি। এটা আমার আসলে খুব পছন্দের পোশাক এটা। আচ্ছা, এবার একটু দেশীয় এবং বিদেশীয় খাবার নিয়ে, যে চপ মুড়ি না লেমন টার্ট যদি আপনাকে দেওয়া হয় একটা টেবিলে? লেমনটা হ্যাঁ। আচ্ছা, শান্তিনিকেতন তো প্রিয়, কিন্তু শান্তিনিকেতনের কোন ঋতু সব থেকে প্রিয়? বসন্ত। এটা তো কিছু বলার নেই, মানে আমিও জানতাম উত্তরটা। তো ওই পলাশ, আর আমার বাড়িতে একটা পলাশ গাছ আছে, সে মাটিটা ভরে থাকতো, গেটের সামনে রাস্তাটা যেটা, সেইখানটা একটা পলাশ ভরে থাকতো। এবং এই জবে থেকে শুরু হয়েছে, আমার যে মালির কাজ করে ছেলেটি, আমাদের কেয়ারটেকার, সে ঝুড়ি ভর্তি করে পলাশ কুড়িয়ে দিত। আজকাল আমার কোমরে ব্যথা দিলে আমি করতে পারতাম না, আগে আগে আমি করতাম, ও এখন কুড়িয়ে দিত। তখনও যা আমার অভ্যাস ছিল, এখনো সেই অভ্যাস আছে। পলাশ গুলো দিয়ে দিয়ে রবীন্দ্রনাথের একটা ছবি আছে, সেই ছবির সামনে আমার শাশুড়ি মার একটা ছবি আছে, সেই ছবির সামনে এরকম করে 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 সারা ঘর আমি পলাশ ফুল দিয়ে সাজিয়ে রাখি। আর মাথায় তো পলাশ ফুল দেবই, ফুল মাথায় গোঁজা আমার অভ্যাস। বাহ, আজকে পেলাম না বলে লাগাতে পারলাম না। তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, ছোট্ট কিছু গিফট আছে, সেটা কলকাতার জন্য, কলকাতা থেকে আনা। প্রতিক্ষণ পাবলিকেশনের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, ওরে বাবা, দেশ পাবলিকেশনের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার, লাস্ট রাধা পাবলিকেশনের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। লাস্ট রাধা হচ্ছে সমিতা দি। আচ্ছা, আমার একটা কফি শপ আছে কলকাতায় যোধপুর পার্কে, তার নাম আবার বৈঠক, সেখান থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। কলকাতায় গেলে তার মানে? হ্যাঁ একদম। বি বনি সালনের তরফ থেকে আছে একটা 500 টাকার ভাউচার। আরেকটা আছে, এটা কলকাতাতেই আমার কফি শপের পাশে চশমার দোকান ও স্টোর, বাহ, সেখান থেকে একটা 25% এর ভাউচার আছে। এবার একটা আপডেট, যেটা আমরা তখন প্রশ্ন করতে করতে ছেড়ে চলে গেছিলাম, যে একটা গান, শ্যামার প্রিয় চরিত্রের একটা অংশ একটু আপনার থেকে দেখবো। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি, ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি, ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, চাও কি প্রেমের চরম মূল্য, চাও কি প্রেমের চরম মূল্য, দেবওয়ানি দেবওয়ানি, ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি, ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে। আমাদের এই পর্বের প্রশ্ন হলো আমাদের আজকের অতিথি শুভ্রাদি। শুভ্রাদি আর আমাদের প্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর দুজনে আত্মীয়। এবার আজকের প্রশ্ন হলো যে শর্মিলা ঠাকুর শুভ্রাদির খুড়তুতো, পিসতুতো, মাস্তুতো কী ধরনের বোন হন? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচে হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগল যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই।
লেখা টেখা কিছু নেই, আছে যে তাকে বলে ধক,